হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার বিয়ের 1 মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী। খবরটি আমাকে দিল আমার স্বামী সাজ্জাদ। কথাটা বলার সময় তার মুখে আমি একরাশ রাগ আর ঘৃণা দেখতে পেলাম। আমাকে কথাটা বলেই ধপ করে খাটে বসে পড়ল সে। তার ফর্সা মুখ রাগে লাল হয়ে আছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, এই খবরে তো খুশি হওয়ার কথা, এমন রাগ করার কি আছে? কিন্তু তার থমথমে মুখ দেখে কিছু বলার সাহস পেলাম না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকলাম খাটের পাশে। কিছুক্ষণ পর সেই রাগে গজগজ করতে করতে বলল, ন্যূনতম কোনো লজ্জা আছে এই বয়সে? ছি ছি ছি, লজ্জায় আমারই মাথা কাটা যাচ্ছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে? আর আমার বন্ধু আর কলিগদের কথা তো বাদই দিলাম। সমাজে আমাদের একটা মান সম্মান আছে, সব শেষ। আমি ভেবেই পেলাম না এই খুশির খবরে সমাজে মান সম্মান নষ্ট কেন হবে। আমার বরের বয়স 26 বছর, তারপরে আমার ননদ আছে একজন, সোহেলি, তার বয়স 21। আমার শাশুড়ির অনেক কম বয়সে বিয়ে হয়, তার প্রথম সন্তানই সাজ্জাদ। খুব বেশি বয়স না আমার। আর এত সুন্দর দেখতে, ফর্সা ছোটখাটো একজন মানুষ, দেখতে তো আরো কম বয়সী মনে হয়। আমার বরকে নিয়ে এত রাগ করছে, কিছুই বুঝতে পারছি না আমি। আমার বরবে ইচ্ছা করছে আমার শাশুড়ির পাশে যেয়ে একটু বসতে। তার কি খেতে ইচ্ছা করছে শুনতে। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ওই মানুষটা আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছেন। আমি কি খেতে পছন্দ করি সব জেনে নিয়ে নিজের সাধ্যমতো আমার সামনে হাজির করেছেন। এই 1 মাসে আমার শাশুড়িকে অনেক ভালোবেসে ফেলেছি আমিও। সাজ্জাদের কথাগুলো শুনতে আমার মোটেই ভালো লাগছে না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমি। সন্ধ্যার পর আমার শ্বশুর ড্রয়িং রুমে আমাদের সবাইকে ডেকেছেন। আমাদের বলতে সাজ্জাদ, সোহেলি আর আমাকে। অন্যদিন শ্বশুর ডাকলে সাজ্জাদ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। বাবাকে এ বাড়ির সবাই একটু ভয় পায়, সমীহ করে চলে। বাবা মানুষটা একটু রাশভারী হলেও ভিতরটা অনেক নরম। নিকটস্থ একটা স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ একজন। 1 মাসে আমার সাথে খুব বেশি কথা হয়নি, তবে সকালের চা আর বিকালের নাস্তাটা তার আমাকে ছাড়া চলেই না। আমাকে মামনি বলে ডাকেন তিনি। অন্যদিন সাজ্জাদ তাড়াতাড়ি বাড়ি ফিরলেও আজ সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, এখনো সে ফেরেনি। আমার নিজের কাছেই কেমন অপরাধবোধ লাগছে। বাবা আম্মা হয়তো অপেক্ষা করে বসে আছেন কথা বলার জন্য, অথচ তাদের ছেলে বাড়ি ফেরেনি এখনো। রাত 8:30টার দিকে সাজ্জাদ বাড়ি ফেরে। রুমে ঢুকেই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আমি কিছু বলার সুযোগ পাই না। অন্যদিনের সন্ধ্যাগুলো কি সুন্দর হয়। আমি, আম্মা আর সোহেলি মিলে বিভিন্ন নাস্তা বানাই। সাজ্জাদ ফিরলে সবাই মিলে আড্ডা দিয়ে ড্রয়িং রুমে বসে। কিন্তু আজ কেমন যেন সব খাপছাড়া। সোহেলিও সেই দুপুরে খেয়ে যে ঘরের দরজা বন্ধ করেছে এখনো খোলেনি। কি যে হলো ভাই বোনের ভেবে পাই না আমি। আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে সাজ্জাদ বের হয়ে বলল, কি হলো? কিছু বলবে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি আস্তে আস্তে বললাম, বাবা ডেকেছিলেন তো আমাদের, তুমি কি ভুলে গেছ? আমার কথা শুনেই সাজ্জাদের মুখ আবার রাগে লাল হয়ে গেল। থমথমে গলায় বলল, আমার কোনো ইচ্ছা নেই উনাদের কোনো কথা শোনার। আর তোমাকেও একটা কথা বলছি, তুমি আমার বউ হয়ে এ বাড়িতে এসেছ। আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে চলবে। বেশি বেশি করবে না। মাইন্ড ইট। আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। সাজ্জাদের বউ হয়ে এসেছি বলে শ্বশুর শাশুড়ি কারো হয়ে কথা বলা যাবে না, এ কেমন কথা? কিন্তু কিছু বলতে পারি না। একে তো আমি নতুন বউ, তার উপর আমি সাজ্জাদকে একটু ভয় পাই বলতে গেলে। চুপ করে বসে থাকি আমি। সাজ্জাদ ফিরেছ? আমার শ্বশুর আমাদের ঘরের দরজায় এসে দাঁড়ান। সাজ্জাদ উত্তর দেয় না। মোবাইলে ফেসবুকিং এ ব্যস্ত সে। তার ব্যবহার দেখে আমি তাজ্জব বনে যাই। না পেরে আমি বলি, জি বাবা, ও ফিরেছে, আপনি ভিতরে আসুন না। সাজ্জাদ কটমট চোখ করে আমার দিকে তাকায়। আমি মাথা নিচু করে ফেলি। বাবা বলেন, না মামনি, এখন আসবো না, তোমরা একটু ড্রয়িং রুমে আসো। আমি আর তোমাদের আম্মা একটু কথা বলতাম তোমাদের সাথে। আমি সাজ্জাদের দিকে তাকাই।
বিরক্ত মুখ নিয়ে উঠে বসে সে বিড়বিড় করে কি যেন বলে, আমি বুঝতে পারি না। বড় সোফাটায় বসে আছেন বাবা, তার পাশে আম্মা। তাদের উল্টো দিকের সোফায় সাজ্জাদ মাথা নিচু করে বসা, আমি তার পাশে দাঁড়ানো। সোহেলিকে অনেকবার ডেকেছি, সে দরজা খোলেনি। শুধু বলেছে, প্লিজ ডিস্টার্ব করো না ভাবি, আমাকে একা থাকতে দাও, আমি ওকে না নিয়ে ফিরে আসি। আম্মার দিকে তাকিয়ে বুকটা ধক করে ওঠে আমার। কি সুন্দর মুখটা, একদিনেই কি হয়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে, ফোলা চোখ দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছেন। আজ সারাদিন তিনি ঘর থেকে বের হননি। আমি অনেকবার তার ঘরের সামনে যেয়ে ফিরে এসেছি সাড়া না পেয়ে। দুপুরে বাবা ওনার খাবার ঘরে নিয়ে গিয়েছেন। একদিনেই কি অবস্থা হয়ে গেছে আম্মার। আমার কান্না পেয়ে যায় দেখে। সাজ্জাদ রু কণ্ঠে বলে, কি বলতে ডেকেছেন বাবা, তাড়াতাড়ি বলেন। বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকান। কোনোদিন তার ছেলে এভাবে তার সাথে কথা বলেনি। তিনি সামলে নিয়ে আস্তে করে বলেন, তোমার বোন আসলো না যে, সবাইকেই দরকার ছিল আমার এখন। সাজ্জাদ বলে, কেউ না আসতে চাইলে জোর করে ধরে আনবো নাকি আমি? রুমকি গিয়েছিল তো ডাকতে, আসেনি, আমি কি করব? আম্মা আহত দৃষ্টিতে তাকান ছেলের দিকে। বাবা কোনো ভনিতা না করেই বলেন, শুনেছ তো সবকিছু? সাজ্জাদ রাগে লাল হয়ে বলে, জি শুনেছি। এখন তোমরা কি কিছু বলতে চাও এ ব্যাপারে? কি আর বলবো আপনাদের বাবা, বলার মতো কিছু রেখেছেন আপনারা? সমাজের সামনে মুখ তুলে তাকাতে পারবো আর আমরা? আমাদের ইমেজটাই নষ্ট করে দিয়েছেন আপনারা। আমি বাবা আম্মার দিকে তাকাই। তারা যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সাজ্জাদের দিকে। বাবা বললেন, আমাদের জন্য তোমাদের ইমেজ নষ্ট হবে? সাজ্জাদ গলা চড়িয়ে বলল, তা নয় তো কি। আমি চাকরি করি, সেখানে আমার কলিগ বন্ধু বান্ধব আছে, সোহেলির ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরা আছে। তারা শুনলে কি বলবে, যে তোদের আবার ভাই বোন হবে? ছিছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আম্মা আর নিতে পারেন না, দুঃখে কেঁদে ওঠেন। আমি আম্মাকে শক্ত করে জড়িয়ে ধরি। সাজ্জাদ বলে চলে, আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলেন না আপনারা। এখন আবার মিটিং করছেন এসব বলে। বাবা মাথা নিচু করে বসে আছেন। আমার বড় কষ্ট হচ্ছে মানুষ দুটোর জন্য, কিন্তু আমি কি করব তাই বুঝতে পারছি না। বাবা বললেন, এখন আমাদের কি করতে বলছো সাজ্জাদ? কিছুই করতে বলছি না, শুধু এটুকুই বলছি, আজ থেকে আপনাদের ভালো মন্দে আমি আর নেই। আপনারা আপনাদের মতো থাকবেন, আমি আমার মতো। সোহেলি কি করবে তার ব্যাপার। বাবা তার পাঞ্জাবি চেপে ধরেন কষ্টে, তার চোখ ভিজে যাচ্ছে। আম্মার চোখে তো অশ্রুপ্লাবন। বাবা বললেন, তার মানে কি চাচ্ছ এ বাড়িতে হাড়ি আলাদা হোক? বাবার কথা শুনে ভয়ে কেঁপে উঠি আমি। আম্মাও ভয়ে ভয়ে তার দিকে তাকান। সাজ্জাদ সোফা থেকে উঠে যেতে যেতে বলে, ওসব মেয়েলি ব্যাপার, ওগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাড়িটা যেহেতু আপনাদের তো আমি বের করে দিতে পারি না। তবে আপনাদের সাথে এক ছাদের নিচে বাস করতে আমার ইচ্ছা করছে না। আর এবার আম্মা শব্দ করে কেঁদে ওঠেন। সেদিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে বাবা বলেন, তুমি হয়তো ভুলে গেছ, গ্রামে আমাদের ছোট্ট একটা বাড়ি আছে। যদিও একটু কষ্ট হবে, তবুও তোমার মাকে নিয়ে সেখানে আমাদের দিব্যি দিন কেটে যাবে। সাজ্জাদ বলে, তার কোনো প্রয়োজন নেই। ওখানে যে আর হাসির পাত্র বানাবেন না আমাদের। এই বলে হনহন করে ঘরে চলে যায় সাজ্জাদ। আমি কি বলবো, ভাষা খুঁজে পাই না। শুধু মাকে শক্ত করে জড়িয়ে বসে থাকি। কেউ কোনো কথা বলতে পারি না, শুধু চোখের পানি ফেলি। এরপর বেশ কিছুদিন চলে যায়। বাড়িটার আর প্রাণ নেই আগের মতো। সাজ্জাদ সোহেলি কেউ কথা বলে না বাবা আম্মার সাথে। তারাও নিজেদের মধ্যে কেমন গুটিয়ে গেছেন। ঘর থেকে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হন না। মাঝে মাঝে বাবা ডাক্তারের কাছে নিয়ে যান আম্মাকে। সেদিন কোনো কারণে সাজ্জাদ বা সোহেলির সামনে পড়ে গেলে তার রাগ, ঘৃণা নিয়ে তাকিয়ে তাকে বাবা আম্মার দিকে। কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করি আম্মার সেবা করতে। তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াই, তার চুলে তেল দিয়ে বেনি করে দিই। কিন্তু আম্মার মধ্যে আগের মতো আর প্রাণচঞ্চল ভাবটা আর নেই। কেমন মনমরা হয়ে থাকেন সব সময়। আমি আর বাবা অনেক চেষ্টা করি তাকে হাসি খুশি রাখার, কিন্তু খুব একটা সফল হই না। সাজ্জাদ তো একদমই পছন্দ করে না আমি আম্মার জন্য এত কিছু করি। তাই সে বাড়ি আসার পর আমি খুব বেশি যেতে পারি না আম্মার কাছে। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো। 7 মাস পর আম্মার শরীরটা অনেক খারাপ হতে লাগলো।
পায়ে পানি এসে পা ফুলে গেছে। কিছুই মুখে তুলতে পারেন না, বমি করে দেন। সবসময় শরীর দুর্বল থাকে, হাঁটাচলা করতে পারেন না বেশি। বাবা অনেক দুশ্চিন্তায় থাকেন মাকে নিজে বিশ্রাম না নিয়ে আম্মাকে সেবা করতে থাকেন। আম্মার পা টিপে দেন, মুখে তুলে খাইয়ে দেন, বমি করলে সব পরিষ্কার করেন। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি সেদিকে। স্ত্রীকে কতটা ভালোবাসলে এত কিছু করা যায় তাই ভাবি আমি। কিন্তু এত কিছুর পরেও সাজ্জাদ বা সোহেলির কারো মন বলতে দেখা গেল না। আমি নিজে অপরাধ বোধে ভুগি সারাদিন সাজ্জাদের এই ব্যবহারে। এর মধ্যে আমার নিজের মা একদিন ফোন করেন আমাকে, বলেন তুই কিছুদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা। আমি বলি, মা কি বলো তুমি এসব? আমার এই অবস্থায় আমি তাকে রেখে কিভাবে ও বাড়ি যাই? তোর মাথা কি খারাপ হয়ে গেছে রুমকি? তোর বুড়ি শাশুড়ির বাচ্চা হবে আর তুই তাকে সেবা করবি? এরপর কি শাশুড়ির বাচ্চাটাও তুই মানুষ করে দিবি? তোর নিজের সংসার নেই? আমি অবাক হয়ে যাই মায়ের কথা শুনে। আমি বলি, আমার শ্বশুর শাশুড়ি স্বামী ননদ সবাইকে নিয়েই আমার সংসার মা। তুমি তো আমাকে কখনো এসব শিক্ষা দাওনি, তবে আজ কেন এসব বলছো? আর যদি প্রয়োজন পড়ে আমাকে সাহায্য করার জন্য আমি তার সন্তানকে লালন পালন করব। আশা করি বুঝতে পেরেছ। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিই আমি। চারদিকে বাবা আম্মাকে নিয়ে অনেক হাসাহাসি টিটকারি হয়, সব কানে আসে আমার। এই তো সেদিন পাশের বাড়ির রাহেলা খালাম্মা আমাকে ডেকে নিয়ে বলেন, কি গো বউ, শুনলাম তোমার শাশুড়ি নাকি পোয়াতি। আমি রাগ চেপে রেখে বলি, জি ঠিকই শুনেছেন। তা এই বয়সে বাচ্চা কাচ্চা এ কেমন ধারা কথা? আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আপনি আমি তো কেউ না। তিনি চেয়েছেন দিয়েছেন। উনি মুখ ঝামটা দিয়ে বলেন, বউকে তো ভালোই ব্রেন ওয়াশ করেছে তোমার শাশুড়ি। আমার আম্মার হয়ে দুইটা কথা বলাকে যদি আপনার ব্রেন ওয়াশ মনে হয় তবে তাই ঠিক আছে খালাম্মা। এখন আসি আমি, এই বলে হনহন করে চলে আসি আমি। পিছনে হাসাহাসি রোল পড়ে যায়। রাহেলা খালাম্মা আরেকজনকে ডেকে বলেন, এসব দিনও দেখার ছিল। উত্তরে আরো কিছু বলে কেউ, আমি শুনতে পারি না সেসব, আমার কান গরম হয়ে আসে রাগে। এভাবেই চলছিল আমাদের দিন। হঠাৎ একদিন সন্ধ্যায় আমি কিচেনে নাস্তা বানাচ্ছি। সাজ্জাদ এখনো বাড়ি ফেরেনি। সোহেলি কিছুক্ষণ আগে ইউনিভার্সিটি থেকে এসে নিজের জন্য এক কাপ চা করে নিয়ে ঘরে গেছে। বাবা আম্মা ঘরে। আম্মার শরীরটা ইদানিং বেশ খারাপের দিকে, প্রায় হাঁপানি টান ওঠে। চেহারায় আগের সেই লাবণ্যের কিছুই নেই। তার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি আমি আমার সাধ্যমতো, কিন্তু তেমন কিছুই মুখে তুলতে পারেন না। প্রায় দেখি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। বাবা তখন মায়ের হাতটা ধরে বসে থাকেন, কেউ কোনো কথা বলেন না। আমি তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি, কারণ শরীরের অসুস্থতা কাটিয়ে ওঠা যায়, মনের অসুস্থতা কাটানোর কি উপায়? বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। শ্রাবণ মাস পড়েছে কয়েকদিন হল। ভাবলাম এমন বৃষ্টির দিনে লুচি মুরগির মাংস বেশ ভালো লাগবে। কারণটা অবশ্য আম্মা। আম্মা খুব পছন্দ করেন লুচির সাথে মুরগির মাংস। সাজ্জাদ ও খুব পছন্দ করে। আমি আজ চিন্তা করেছি বাবা, আম্মা, সাজ্জাদ আর সোহেলিকে একসাথে বসিয়ে খেতে দিব। সাজ্জাদ সোহেলির কোনো বারণ শুনব না আজ। একটু কঠোর আজকে আমি হবই। এসব ভাবছিলাম আর নাস্তা রেডি করছিলাম। এর মধ্যে বাবা এসে কিচেনের সামনে দাঁড়ান। মামনি, একটু আমাদের ঘরে চলো তো। তোমার আম্মার শরীরটা যেন কেমন করছে। আজকে উঠলাম আমি শুনে। বললাম, কি বলছেন বাবা? কি হয়েছে আম্মার? বাবা ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, জানি না মামুনি, আমার মনে হয় এখনই হাসপাতালে ভর্তি করাতে হবে। আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে বাবার পিছু পিছু আম্মার ঘরের দিকে ছুটলাম। যে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম আম্মা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আর জোরে জোরে সূরা পাঠ করছেন। তার ফর্সা মুখ লাল হয়ে ঘামে ভিজে আছে। আমার হাত পা কাঁপতে থাকে ভয়ে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও একদমই অনভিজ্ঞ। আমি বাবার দিকে তাকাই। তিনি ছুটে যেয়ে আম্মার হাত ধরে বলেন, অনেক কষ্ট হচ্ছে তোমার, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। আমি কিচ্ছু হতে দিব না তোমার। এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব তোমাকে। একটু সহ্য করো আর আল্লাহকে ডাকো। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে।
কাপা কাপা কণ্ঠে বললেন, আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটাকে তুমি দেখো। সাজ্জাদের বাবা বাবা শব্দ করে কাঁদতে থাকেন শুনে আমি ছুটে আম্মার কাছে গিয়ে বসি। বললাম, এসব বলবেন না আম্মা, আপনার কিচ্ছু হবে না। এগুলো বলে আমাদের সাহস কমিয়ে দিবেন না আপনি। আমি আপনার ছেলেকে ফোন দিচ্ছি এখনই, ও অফিসের গাড়ি নিয়ে চলে আসবে। আম্মাকে বাবার কাছে রেখে আমি সাজ্জাদকে ফোন করি। একবার, দুইবার, তিনবার, না, সাজ্জাদ ফোন তুলছে না। আমি বারবার চেষ্টা করতে থাকি, ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে। রাগে আমার ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছা করছে। কি করব দিশা না পেয়ে আমি সোহেলির দরজায় ধাক্কা দিই। সোহেলি, তাড়াতাড়ি এসো, দেখো মা কেমন করছেন। দরজা খুলে বের হয়ে আসে সোহেলি। আমাকে দিশাহারা দেখে ভয় পেয়ে যায়। ভীত হয়ে বলে, কি হয়েছে ভাবি, এমন করছো কেন তুমি? আমি শব্দ করে কেঁদে দিই, কথা জড়ায় যায় আমার। শুধু বলি, আম্মা যেন কেমন করছে। সোহেলি, তোমার ভাইয়াকে ফোন দিলাম, সে রিসিভ করছে না। এটুকু শুনেই সোহেলি ছুটে আম্মার ঘরের দিকে গেল, পিছু পিছু আমিও গেলাম। যেয়ে দেখলাম আম্মার অবস্থা আরো খারাপের দিকে। বাবা তার হাত পায়ের তলা মালিশ করে দিচ্ছেন। আমাদের দেখে উঠে দাঁড়ালেন তিনি। বললেন, সাজ্জাদ কি বলল মামনি? সে কি আসছে? আমি বললাম, না বাবা, ও ফোন তুলছে না। অনেকবার চেষ্টা করেছি। বাবা আর কোনো কথা না বলে পাঞ্জাবির উপর চাদর জড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি পিছন থেকে ডাকলাম, বাবা কোথায় যাচ্ছেন আপনি? বাবা বললেন, দেখি কিছু পাই কিনা, অটোরিকশা বা সিএনজি। তোমরা একটু বসো তোমাদের আম্মার কাছে। কিন্তু বাবা, বাইরে তো অঝোরে বৃষ্টি পড়ছে, এখন আপনি বাইরে যাবেন? বাবা চোখ মুছে যেতে যেতে বললেন, আমার আর কিছু করার নেই, তোমরা শুধু ওর খেয়াল রেখো। এই বলে হনহন করে বেরিয়ে যান তিনি। আমি আবার ফিরে আসি আম্মার কাছে। যেয়ে দেখি আম্মা ছটফট করছেন আর সোহেলি তার পাশে বসে কান্না করছে অঝোরে। এই প্রথম এভাবে আম্মার জন্য কাঁদতে দেখলাম সোহেলিকে। ছোট একটা বাচ্চা মেয়ের মতো কেঁদে যাচ্ছে সে। আমি তার পাশে যেয়ে তার মাথায় হাত রাখলাম। সাথে সাথে আমাকে জড়িয়ে চিৎকার করে কেঁদে উঠল সে। বলল, ভাবি, আমি এতদিন অনেক অন্যায় করেছি মায়ের সাথে, কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারিনি আমি। কিন্তু আজকে মায়ের এই অবস্থা দেখে নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। মনে হচ্ছে এই সব কিছুর জন্য হয়তো আমরাই দায়ী। মা কি আমাকে ক্ষমা